আপনি পরীক্ষা কত পাইছেন? কেমন পরীক্ষা দিছিলেন আপনি? স্যার পরীক্ষাতে আমি তো ২০ মিনিট মতো লাস্টের সময় পাইছিলাম। মানে আমার ওই লাস্টের ২০ মিনিট মতো মনে হয় পরীক্ষা দিছি। কত পাইছি দেখিনি তো স্যার এখনো। তবে পরীক্ষা কেমন দিছেন সেটা তো জানেন। হ্যাঁ, হ্যাঁ। যদি ১০ মার্কের পরীক্ষা দেন ১৫ তো আর পাবেন না, তাই না? না, না ওইটাই। তো আপনার আপনাদের মেক্সিমামের রেজাল্ট হচ্ছে গিয়ে এই যে এই অবস্থা দেখেন। আপনি পাইছেন ১০, সবথেকে কম নাম্বার হচ্ছে আপনার। তো আচ্ছা, আচ্ছা। এখন আপনি বললেন পরীক্ষার ডেট যদি আরো ২ বছর পরে হয় বা পড়ালেখা যদি না করেন, তাহলে কি সিলেবাস কমপ্লিট করে কি করবেন আপনি? হ্যাঁ, স্যার ওইটাই। পড়ালেখা কন্টিনিউ করতে হবে আরকি নিজেদের। তো দেখেন এইখানে হচ্ছে আপনাদের এই যে এই ওয়াইজ নাম্বার দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেন। ঠিক আছে? আর সর্বোচ্চ নাম্বার পাইছেন আ মাসুম বিল্লাহ, উনার খাতার ফটো আমি পাঠায় দিবনে। আর যাদের অ্যান্সার হচ্ছে ১৭ হয়েছিল ওই ম্যাথের, তাদেরটা নাম্বার কাউন্ট করা হয়েছে। বাকি যাদের ১৭ বাদে অন্য নাম্বার হয়েছে তাদের কাউন্ট করা হয়নি। তো এই হচ্ছে গিয়ে আপনাদের পরীক্ষার রেজাল্ট। পড়াশোনা করেন, পরীক্ষার আগে সময় কিন্তু ছুটি নাই। একদিনও ছুটি পাবেন না। পরপর পরীক্ষা। আমি তো শুরু থেকে বলে আসতেছি। পরীক্ষার ডেট, সম্ভাব্য ডেট যেহেতু দিছে, হওয়ার পসিবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে সিরিয়াস হন। আর যেটা ২ টা সাবজেক্ট বাকি আছে আপনাদের। একটা হচ্ছে বিজনেস ইংলিশ, যেটা আজকে শুরু করব। আর আরেকটা হচ্ছে গিয়ে পাইথন, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর ২০ তারিখ যদি আপনাদের ডেট ধরি যে ২০ তারিখ থেকে আপনাদের পরীক্ষা হবে, সেপ্টেম্বরের ২০ থেকে, তাহলে পরে টোটাল ৮ টা, আজকের ক্লাস দিয়ে টোটাল ৮ টা ক্লাস আছে। ঠিক আছে? তো এর মধ্যে বিজনেস ইংলিশ ২ দিন পড়বো এবং আপনার হচ্ছে আইসিটি এবং বিজনেস ইংলিশ নিয়ে ২ সাবজেক্ট মিলে একটা পরীক্ষা হবে আপনাদের এই মাসের ৩১ তারিখে। ঠিক আছে? ৩১ তারিখে আপনাদের পরীক্ষা। আর বাকি যে ৫ টা ক্লাস থাকবে, বাকি ৫ টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেষ করে দেওয়া হবে। স্যার যদি সুস্থ থাকে। জি, বলেন। স্যার আমার ৩০ তারিখে একটা পরীক্ষা আছে জবের। একটু পরীক্ষাটা একটু মানে নেক্সট বুধবারে নিলে হয়, মানে রবিবারে না নিয়ে। এখন আসলে যেহেতু সময় নেই, আচ্ছা দেখি আর একটু করে দেখি, যদি কনসিডার করা যায় আমি মানে বুধবারে। আছে ওই দিন না হলে পাইথন ক্লাসটা একটা করলাম, করে আছে আর কি নেক্সট বুধবারে পরীক্ষাটা দিলাম, এই আর কি বলতে পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ৩ তারিখে পরীক্ষা থাকলো। কারো কোনো বক্তব্য আছে এই ব্যাপারে, পরীক্ষা নিয়ে ৩ তারিখের? আচ্ছা, তাহলে শুরু করি। সেটা হচ্ছে কি, আমাদের বিজনেস ইংলিশে আপনার টোটাল ২ টা পার্ট থাকে। ২ টা পার্ট কি থাকে? একটা হচ্ছে গিয়ে আপনার কম্পোজিশন পার্ট থাকে। কম্পোজিশন পার্টে থাকে ইমেল রাইটিং, ডায়ালগ, প্যারাগ্রাফ, আর একটা ২ টা জিনিস থাকে। ঠিক আছে? আর আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে আপনার, আমরা ওই যে আমাদের কি বলে, এসএসসি, এইচএসসি বা আগেতে আমরা যেসব গ্রামার করছি, গ্রামারের কিছু পার্ট থাকে। তো ওইগুলা এমসিকিউ আকারে আর কি কোশ্চেন থাকে। ঠিক আছে? অনেকটা দেখতে আপনার কি আছে? এই যে এই টাইপের কোশ্চেন আসে এমসিকিউ, অর্থাৎ আপনার একটা কোশ্চেন থাকে আর ৪টা হচ্ছে গিয়ে অপশন থাকে। তো এর মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে গিয়ে অ্যান্সার করে আসতে হয়। এর সাথে আরো এক টাইপের কোশ্চেন থাকে, অনেকটা এক কথায় টাইপের উত্তর, মানে এই যে এই টাইপের কোশ্চেন। ঠিক আছে? অর্থাৎ এইটা আমরা আগামী ক্লাসে দেখব। তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে কম্পোজিশন পার্ট। আমরা কম বেশি সবাই ইমেল রাইটিং, ডায়ালগ, প্যারাগ্রাফ এগুলা করছি। এগুলা হচ্ছে গিয়ে আমরা দেখব। তবে পার্থক্যটা কি থাকবে সেটা হচ্ছে গিয়ে, আমরা এটা কর্পোরেট লাইফে কিভাবে আমরা হচ্ছে ইমেল, একটা ইমেল লিখতে পারি, একটা হচ্ছে গিয়ে কোম্পানির কাছে আমার জবের জন্য, বা অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে, এই পারপাসে হচ্ছে গিয়ে ইমেল রাইটিং বা এই পুরো কম্পোজিশন পার্টটা থাকবে। ঠিক আছে? এখানে ইংরাজি ফ্রি হ্যান্ড রাইটিং যার যত বেশি ভালো থাকবে সে তত বেশি নাম্বার এখানে পাবে। ঠিক আছে?
তো এইরকম কোনো নাই যে আমি সাজেশন দিলাম 5টার মধ্যে প্যারাগ্রাফ একটা আসবে, এরকম কথা বলা যায় না, ঠিক আছে? সমসাময়িক কোনো একটা প্যারাগ্রাফ দিল, তো সেক্ষেত্রে ওটা আমাদের লিখে আসতে হবে। তো এই বিষয়ে যতটুকু বললাম, কারোর কোনো কোশ্চিন আছে কিনা? স্যার কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমরা হচ্ছে গিয়ে প্রথমে একটা ইমেল দেখবো, হ্যাঁ? ইমেল রাইটিং কিভাবে লেখে। তো আমাদের প্রথম কোশ্চেন দেখেন, রাইট অ্যান ইমেইল টু দ্য ম্যানেজার অফ এ ব্যাংক ফর ক্যান্সেলিং এ চেক। ঠিক আছে? তো বুঝতেই পারতেছেন যে এটা মানে নর্মালি আমার ফ্রেন্ডের কাছে বা মানে ফর্মাল ইনফর্মাল না, ঠিক আছে? ফর্মালি কিভাবে একটা মেইল লিখতে হয় সেটা আমরা হচ্ছে দেখতেছি। তো এই মেইলের মেন যে পার্ট, আমরা সেইটা দেখব এবং দেখে অন্য যে কোনো ইমেল দিক না কেন আমরা ওই টাইপের সিকোয়েন্সে আমরা অ্যান্সার করব। আমরা সবাই জানি যে মেইলের এই ফ্রম আর টু, এই ফ্রম আর টু আমরা তো জানি কোন কাজে কোনটা ব্যবহার করে। জি স্যার, জি স্যার। ফ্রম মানে থেকে আর টু মানে প্রতি, মানে একটা প্রতি হচ্ছে প্রাপক প্রেরক। প্রেরক, হ্যাঁ। আমরা হচ্ছে গিয়ে চিঠি আগে যে তারিতে ডাকযোগে চিঠি আসতো, এটা চিঠির খামেল প্রেরক আর প্রাপকের একটা থাকতো। এই ফ্রম হচ্ছে গিয়ে আপনার হচ্ছে প্রেরক, ঠিক আছে? আর টু হচ্ছে গিয়ে প্রাপক। ফ্রম হচ্ছে আপনি কি কোন ইমেল অ্যাড্রেস থেকে আপনি সেন্ড করতে চাচ্ছেন। দেখা গেলো আপনার 2-3টা ইমেল অ্যাড্রেস আছে, তো ওইখানে হচ্ছে গিয়ে আপনি যখন যেই আইডি দিয়ে আপনি লগ ইন অবস্থায় থাকবেন, ওইটা ফর্ম অটোমেটিক ফিল হয়ে যাবে। এখন হচ্ছে কি টু যেটা, ওইটা হচ্ছে কি আপনি কার কাছে ইমেলটা পাঠাতে চান তার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এখন অনেকে এই যে gmail@gmail.com এটা অনেকে ভুল করেন। তো এই ব্যাপারটা, অর্থাৎ একটা ইমেল অ্যাড্রেস আপনারা হচ্ছে গিয়ে এই ব্যাপারে একটু খেয়াল মানে রাখবেন যে @gmail.com এটা বানান যেন ভুল না যায়। আর এর আগে যেটা, অর্থাৎ একটা ইমেল অ্যাড্রেস সম্পর্কে তো আমাদের কম বেশি ধারণা আছে, তাই না? যে আপনার হচ্ছে কি মাঝে স্পেস কি দিতে দেয় ওরা? ইমেল অ্যাড্রেসের মাঝে কি স্পেস দেওয়া যায়? না। আচ্ছা, আমার জানা মতে তো না। আচ্ছা, তো এই ব্যাপারগুলা হচ্ছে যদি খেয়াল করে লেখেন বা আপনার ইমেল অ্যাড্রেসে যদি দেন, তাহলে পরে আমার মনে হয় যে ওইটা ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক আছে? তো তাহলে আমরা জানলাম কি, আর একটা ব্যাপার যে কোশ্চিনে যদি আমার কোনো একটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, ঠিক আছে? সাপোজ এরকম যদি কোশ্চিন আসে যে ধরো তোমার নাম এমক অমক, তুমি হচ্ছে কি সোনালী ব্যাংকের ম্যানেজারের কাছে একটা ইমেল লিখবা অ্যাকাউন্ট খোলার জন্য। তো আপনি দেখা গেল যে এই টু ওইখানে আপনি এই যে পূবালী ব্যাংক দিলেন, সোনালী ব্যাংকের জায়গায় পূবালী ব্যাংক। তো এই ব্যাপার ছোটখাটো ব্যাপারগুলো একটু খেয়াল করে রাখবেন, কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে গিয়ে অ্যান্সার হবে, ঠিক আছে? যদি কোনো ব্যাংক উল্লেখ না করা থাকে, আপনার যে কোনো ব্যাংক নাম এখানে দিতে পারেন, ওইটা মানে কমন সেন্স। তো তো তাহলে আমরা দেখলাম যে প্রথমে যে জিনিসটা ফরম্যাটটা আমাদের মনে রাখতে হবে, ফ্রম 1 নাম্বার, তারপরে টু। আমার যে কোনো মেইল দিক না কেন আমার এই দুইটা তো থাকবে, এবং সাবজেক্ট। সাবজেক্ট মানে বিষয়, আমি কোন বিষয়ের উপরে ইমেলটা লিখতেছি সেটা হচ্ছে গিয়ে এই যে এটা চেক ক্যান্সেলের জন্য আমি একটা ইমেল লিখতেছি, এটা সাবজেক্টই করে। আমরা তো ইমেল সবাই আমরা মানে কেউ কি আছি যারা এই পর্যন্ত ইমেল সেন্ড করি নাই? কেউ কি আছেন? তাহলে তো সবাই করছেন মনে হয়। তো নতুন করে তো কিছু বলার দেখতেছি না। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে আমরা ওই যে আগে আহ, ছোটবেলায় যে লিখতাম না, ওই যে অ্যাপ্লিকেশন লিখতাম, স্যার আই উড লাইক টু, মানে কিছু কমন লাইন থাকতো না, আর লাস্টে হচ্ছে গিয়ে আই হোপ ইউ উড বি কাইন্ড এনাফ টু কনসিডার আওয়ার কেস, এই টাইপের একটা ফরম্যাট আমাদের মুখস্থ থাকতো। তো এই টাইপের, অর্থাৎ আপনি ফর্মালি যদি কোনো জায়গা মেইল করতে চান, সেক্ষেত্রে এই যে ডিয়ার স্যার দিয়ে এই যে এখানে কিছু একটা লাইন আপনি হচ্ছে মুখস্থ করে রাখতে পারেন, ঠিক আছে? তারপরে আপনার ক্যান্সেল কি জন্য করবেন এই পারপাসে এই এতটুকু শর্ট টাইপের একটা মেসেজ দিবেন, ঠিক আছে? এইটুকু। আর লাস্টে ওই যে যেটা বললাম অ্যাপ্লিকেশন যেরকম লিখতাম, আই উড লাইক টু কি এই টাইপের, আই হোপ ইউ উড বি কাইন্ড এনাফ টু কনসিডার আওয়ার কেস, এই টাইপের এই একটা দুইটা
লাইন একটু মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? যে আই হোপ দ্যাট ইউ উইল ক্যান্সেল মাই চেক অ্যান্ড ইনফর্ম মি অফ দ্য কনফার্মেশন। তার বেস্ট উইশেস। আর এই যে এই ধরতে গেলে এই আই হোপ থেকে শুরু করে এই পর্যন্ত, এই মোবাইল নাম্বার পর্যন্ত, অর্থাৎ আপনার নাম, আপনার ঠিকানা এবং ফোন নাম্বার, এটা লিখবেন। অর্থাৎ এটা লেখা একটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? তাহলে আমার ইমেল রাইটিংয়ে কি দাঁড়ালো? ইমেল রাইটিংয়ে আমি হচ্ছে গিয়ে শুরুতে ফ্রম এটা থাকবে, টু থাকবে, সাবজেক্ট থাকবে, যার কাছে লিখবো সেটা ডিয়ার স্যার হিসেবে এটা দিয়ে শুরু করতে পারেন। তারপরের ৩-৪টা লাইন থাকবে, অর্থাৎ একটা প্যারা থাকবে আপনার হচ্ছে প্রবলেম ওই বিষয়ে, যে বিষয়ে ইমেলটা লিখতেছেন। এবং এই যে আই হোপ থেকে শুরু করে এই মোবাইল নাম্বার পর্যন্ত আপনার সব ক্ষেত্রে সেম। তবে আই হোপ এটা হচ্ছে যেমন এই ইমেলটা লিখতেছেন যে বিষয়ের উপরে, সেই বিষয়টা এখানে লিখবেন যে আপনি কি আশা করতেছেন এই ইমেলের আউটপুটটা। তো ইমেল রাইটিং নিয়ে এইটুকু যা বললাম, কারোর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ইংরেজিতে আসলে ওরকম আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এই যে আপনাদের যে স্লাইড দিবনে বা আপনাদের যে বই, আপনাদের কাছে বই সবাই কালেক্ট করছেন? বই নাই কার এখানে? স্যার আমাদের সবারই বই বই আমার আছে তো স্যার। বই আছে স্যার। বই লাগবে। বই এখনো যারা কালেক্ট করেন নাই, বই কালেক্ট করে ফেলেন, হ্যাঁ? তো এই যে যেগুলো দেখবেন যে আপনার কোশ্চিনের পাশে, যে এটা আগে মনে হয় একদিন বলছিলাম, এগুলো হচ্ছে গিয়ে যে সালের কোশ্চিন যেটা বলে, এগুলো তুলনামূলক ইম্পর্টেন্ট হয়, এগুলা বেশি পড়তে হয়, ঠিক আছে? কোশ্চিন হচ্ছে গিয়ে রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখেন এখানে হচ্ছে গিয়ে ট্রাভেল এজেন্সিতে একটা মানে ইমেল লিখতে বলতেছে টিকিট ক্যান্সেল করার জন্য, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখেন সেমি, ফ্রম, টু, এটা আছে। তারপরে হচ্ছে সাবজেক্ট থাকবে, ডিয়ার স্যার থাকবে, আপনার মূল যে বিষয়বস্তু লিখতে চান সেটুকু থাকবে এ পর্যন্ত। তারপর আই হোপ থেকে শুরু করে এইটুকু সেম, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে ইমেল রাইটিং ছিল, ঠিক আছে? তারপরে ইমেল রাইটিং এর এগুলো তো হচ্ছে গিয়ে নর্মাল ফর্ম গেল। তারপর আরেকটা দেখেন হচ্ছে এখানে যদি একটা ইমেলে অর্ডারের জন্য কোনো কিছু থাকে, ড্রাগ অর্ডারের জন্য একটা দিছে, তো সেক্ষেত্রে এই যে এইটুকু দেখেন ওষুধের নাম আর হচ্ছে কত বক্স, এই টাইপের হচ্ছে গিয়ে কিছু তথ্য এখানে উপস্থাপন করছে, ঠিক আছে? অর্থাৎ অর্ডার অর্ডার ফর সাম এসেনশিয়াল ড্রাগস, ঠিক আছে? এটার জন্য আহ, আপনার হচ্ছে একটা ইমেল যদি লিখতে হয়, তাহলে 2-3টা ওষুধের নাম দিয়ে এখানে বক্স দিয়ে, অর্থাৎ কোয়ান্টিটি আর সিরিয়াল নাম্বার, ঠিক আছে? এটা দিয়ে বাকি সব প্রসেস এক, ঠিক আছে? অর্থাৎ আমার ইমেল যেটাই দিক না কেন, আমার ফরম্যাট হচ্ছে কি এক, সেটা হচ্ছে কি ফ্রম টু সাবজেক্ট, তারপরে ডিয়ার স্যার দিয়ে আমার যে প্রবলেম সেইটা, এবং লাস্টে যে এই এই যে এইখান থেকে এই পর্যন্ত এক। তো ইমেইল আমরা শেষ করলাম। ইমেল নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে করতে পারেন। অর্থাৎ আপনাদের এই জায়গার যে কয়টা ইমেল আছে তার মধ্যে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা চেক নিয়ে প্রবলেম, এই টাইপের ইগুলা মানে মিনিমাম 2বার করে একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন ডায়লগ রাইটিং। ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে ডায়লগ মানে কি, কেউ কি বলতে পারবেন জিনিসটা কি? স্যার ডায়লগ মানে সংলাপ অথবা কথোপকথন। কথোপকথন। এখন কনভারসেশন। হ্যাঁ, কনভারসেশন। তো কথোপকথন তো কনভারসেশন ডায়লগ একই কথা। হ্যাঁ, হ্যাঁ। তো কথোপকথনের জন্যে আমার তো মিনিমাম 2জন লোক লাগবে। একজন তো আর কথা বলা যাবে না, তাই তো? তো এখন ওইটা না না ফার্স্টের দিকে কোশ্চেন আমাকে দেখতে হবে যে কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেনে যদি বলে যে সাপোজ রহিম অ্যান্ড করিম দে আর টু ফ্রেন্ডস, নাও রাইট এ ডায়লগ অ্যাবাউট দিস, এই টাইপের ডায়লগ হচ্ছে। বিটুইন হ্যাঁ, তো সাবজেক্ট একটা দিয়ে দিল তো। একটা সাবজেক্ট দিয়ে দিল। অর্থাৎ কোশ্চেনে যদি রহিম আর করিম থাকে, তাহলে আপনি যে মাই সেলফ আর মাই ফ্রেন্ড এটা দিলে হবে না, রহিম আর করিম দিয়েই
কন্টিনিউ করতে হবে। এটা হচ্ছে গিয়ে আপনার আগে কোনটা হবে পরে কোনটা হবে, যেমন রহিম যদি কোশ্চেনে আগে থাকে, করিম যদি পরে থাকে, এটা কোনো ব্যাপার না, আপনার ইচ্ছা অনুযায়ী রহিম করিম আপনি হচ্ছে দেবেন। তবে অনেক ক্ষেত্রে আমি খাতা দেখার সময় দেখছি যে তারা ভুল করে, যে এখানে রহিম লিখতেছে, পরেরটাও আবেগে রহিম লিখে ফেলে। শুরুতে ভুল করে নাই, মাঝামাঝিতে যে ভুল করে ফেলে, রহিম দুইবার হয়ে যায়, ঠিক আছে। তো যখন আমি রহিম দেব পরে করিম, অর্থাৎ কনভারসেশন আমি একটা বলতেছি তারপর তো করিম বলবে, আবার রহিম বলবে, তারপর করিম বলবে, এইরকম এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। জানি ব্যাপারটা খুব ইজি, কিন্তু অনেকের মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর যদি শুধু বলে যে দুইটা ফ্রেন্ডের মধ্যে কনভারসেশন চালিয়ে যাও, তাহলে সেক্ষেত্রে এই যে মাই সেলফ মাই ফ্রেন্ড দিয়ে করাটাই বেটার, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে এই যে কোশ্চেনগুলোর অ্যান্সার, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমার মিনিমাম হচ্ছে গিয়ে 1 থেকে 1.5 পেজ করে ফেলবেন। মানে এই জায়গায় অল্প আছে, অল্প করলে নাম্বার কম দেওয়ার একটা সুযোগ হয়ে যায়, ঠিক আছে। আপনি যত বেশি বাড়াতে পারবেন কনভারসেশন, মানে মিনিংফুললি, এমনি মানে যেটা অপ্রয়োজনীয় কিন্তু বাড়ায় যাচ্ছে না এরকম না, মিনিংফুলি যতটুকু আপনি বাড়াতে পারবেন ওইটা হচ্ছে কি বেটার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে এই শুরুতে সালাম বিনিময় করতে পারেন, এটাতে হচ্ছে আপনার কিছু লাইন বাড়বে। আর হচ্ছে গিয়ে লাস্টে হচ্ছে বিদায় নেওয়ার ক্ষেত্রে কিছু লাইন করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি দেখেন যে এখানে বলতেছে যে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট অফিস অ্যান্ড অফিস ম্যানার। অর্থাৎ আমি শুরুতে বললাম যে এই বিজনেস ইংলিশ সাবজেক্টটা হচ্ছে কর্পোরেট লাইফে ব্যবহারের জন্য, মানে আমরা কিভাবে যে আমরা ইংলিশ শিখছি এটা হচ্ছে গিয়ে কর্পোরেট লাইফে যে ব্যবহার করবো এর ম্যানারটা কেমন হবে, ঠিক আছে। তো সেই বিষয়ে এই সাবজেক্টে আলোচনা করা হয়েছে। তো এইখানে আমরা সেই কোশ্চিনটাও দেখতে পাচ্ছি যে অফিস অ্যান্ড অফিস ম্যানার সম্পর্কে দুইটা ফ্রেন্ডের মধ্যে কনভারসেশন চালায় যাইতে বলতেছে, ঠিক আছে। তো এখানে আসলে বলার কিছু নাই, এটা আপনারা নিজেরা পড়বেন। আর হুবহু যে এটা আসবে এর কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। আমার যে কোনো টপিক দিক না কেন আমার হচ্ছে লিখে আসতে হবে, মেন পয়েন্ট এটা, ঠিক আছে। আর কিছু জিনিস আছে যে বললাম যে আপনার হচ্ছে এই সাবজেক্টটা কি রিলেটেড, ওই রিলেটেড কিছু টপিক নেট থেকে হোক বা বই থেকে পড়ে আমার যাতে হচ্ছে মানে ওই টপিক সম্পর্কে আমি কিছু লিখে আসতে পারি। যেমন এই উপরের যে পার্ট, আমরা তো কম্পোজিশন পার্ট করতেছি, আরেকটা পার্ট আছে ওইখানে হচ্ছে গিয়ে অফিস ম্যানার সম্পর্কে 1-2টা চ্যাপ্টার আছে। তো ওই 1-2টা চ্যাপ্টার যদি একটু ভালো করে পড়েন তাহলে এই টাইপের কনভারসেশন ইজিলি করা সম্ভব, ঠিক আছে। তো এখানে এই টাইপের আলোচনায় এরা করছে, এইগুলাই এখানে আছে। অর্থাৎ দুই ফ্রেন্ডের মধ্যে আলোচনা করতেছে, এই একটা সেট হিসেবে আপনারা গণ্য করবেন, ঠিক আছে। টোটাল 3টা সেট। তবে বেটার হয় 7 থেকে 8টা সেট মিনিমাম করবেন, ঠিক আছে। যে কোনো কনভারসেশনের ক্ষেত্রে 7 থেকে 8টা সেট। স্যার বলছিলাম, আপনি কি অন্য বই দেখে আমাদের বোঝাচ্ছেন? এটা হচ্ছে গিয়ে আপনাদের আগের সিলেবাসের বই, ঠিক আছে। কিন্তু এগুলা জি। হচ্ছে গিয়ে আপনাদের মানে ডায়লগ রাইটিং তো আপনার আহ, মাঝে মাঝে কোশ্চিনটা কেমন হয় যে আপনার এই যে টোটাল শুরুতে আমি যে কয়টা দেখালাম, যে এই যে ডায়লগ, প্যারাগ্রাফ, ইমেইল, হ্যাঁ এগুলো দেওয়া আছে, কিন্তু এর থেকেও দেখা গেলো 1-2টা টপিক ওই দেখা গেলো ডায়লগ দিল না, ঠিক আছে, নতুন আর একটা টপিক দিল। তো সেই ক্ষেত্রে বা অন্য আর একটা টপিক বাদ দিয়ে আপনার ডায়লগ দিল, আমাদের সবকিছুই দেখে যাইতে হবে যে এটা দেয় দিক আর কি, বুঝতে পারছেন। যেমন ইজি আচ্ছা, যে মানে স্যার ব্যাপারটা এই সাবজেক্টের একটু প্রশ্ন প্যাটার্নটা একটু আলোচনা করলে দেখা যাচ্ছে যে কোনটা কেমন মার্ক সি পাটে কি। আচ্ছা, আমি কি আপনাদের কোশ্চেন দিছিলাম না? দেখেন, বিজনেস ইংলিশ আপনাদের গ্রুপে এই ফাইল শেয়ার করা হয়েছে, কেউ কি চেক করে দেখছেন একবারও? জি স্যার, দেখেছিলাম। দেখেন এখানে হচ্ছে গিয়ে আপনার 3টা গ্রুপের থাকে, কোশ্চেন থাকে। গ্রুপ এ তে থাকে হচ্ছে গিয়ে আপনার এমসিকিউ টাইপের, 7
ঠিক আছে? দেখেন এখানে এমসিকিউ থাকে হচ্ছে কয়টা আছে? 4টা এমসিকিউ দেওয়া আছে। আচ্ছা, আর এই পরীক্ষাটা হয় আপনার 30 মার্কের, সময় থাকে 2 ঘন্টা। ঠিক আছে? তো এখানে মেন ইম্পর্টেন্ট পার্ট থাকে হচ্ছে গিয়ে কম্পোজিশন, যে পার্টটা আমরা দেখতেছিলাম। ওই পার্টে যার যত বেশি নাম্বার উঠাতে পারবেন তার পরীক্ষা তত ভালো হবে। তারপরে দেখেন এটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ টাইপের কোশ্চেন থাকে। ঠিক আছে? এটাও এমসিকিউ টাইপেরই ধরতে পারেন, একই টাইপের কথা। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে দেখেন 3টা অপশন দেওয়া আছে, 4টা না। প্রত্যেকটা 3টা করে অপশন দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে গ্রুপ বি তে যে হচ্ছে আপনার 8 মার্ক থাকে। এখানে আমরা দেখতেছি যে ওই যে বললাম কিছু কোশ্চেন থাকে যেগুলো সরাসরি হচ্ছে অ্যান্সার করতে হয়, 2 মার্কের এই কোশ্চেনগুলা। এগুলো আমরা আগামী ক্লাসে দেখব, আপাতত এটুকু বাদ দেন। এই গ্রুপ এ আর বি এটুকু আপাতত দেখার দরকার নাই। ঠিক আছে? শুধু দেখেন এই টাইপের কোশ্চেন আসে। তারপরে এই যে ফিল ইন দ্য গ্যাপ টাইপের, এখানে হচ্ছে অপশন দেওয়া থাকে, এটা নিয়ে এখানে হচ্ছে বসাতে হয় যে কোনটার সাথে কোনটা হবে। ঠিক আছে? আর লাস্টে থাকে দেখেন হচ্ছে এখানে হচ্ছে 15 মার্ক, আপনার হচ্ছে 4টার মধ্যে 3টার অ্যান্সার করতে হয়। তো থাকে হচ্ছে আপনার ইমেল রাইটিং, তারপরে আচ্ছা এটা দেখেন যে হচ্ছে ডিসক্রাইব ইন শর্ট হাউ টু মেনটেন অ্যান্ড কিপ প্রফেশনাল রিলেশনশিপ উইথ দ্য কোয়ার্কার্স। ঠিক আছে? যেটার কথা বললাম যে এটা বিজনেস ইংলিশের মেন, এই সাবজেক্টটা ইন্ট্রোডিউস করা হয়েছে আপনাদের কাছে কর্পোরেট লাইফে, মানে সঠিক ম্যানার ব্যবহার করে কিভাবে ইংরাজি ব্যবহার করতে হয়। হ্যাঁ, তো এখানে আপনাদের হচ্ছে গিয়ে দেখতেছেন ডায়লগ নাই বা প্যারাগ্রাফ নাই এইরকম না, নতুন সিলেবাস অনুযায়ী যে কোশ্চেন, ওই সিলেবাস অনুযায়ী আপনাদের, এটা তো প্রিভিয়াস কোশ্চেন, নতুন বইতে সম্ভবত কোনো কোশ্চেন দেয় নাই। তো নতুন সিলেবাসে আপনার হচ্ছে গিয়ে এই জিনিসগুলা অ্যাড করছে, এগুলো আমাদের দেখে যাইতে হবে। ঠিক আছে? যেহেতু প্রিভিয়াস কোশ্চেনটা নাই, আমাদের সব দিকে প্রিপারেশন নিয়ে যাইতে হবে। বোঝা গেছে? দেখেন একটা কোশ্চেন আপনাদের দেখালাম না শুরুর দিকে, যে কোশ্চেনটা দেখেন এই যে এখানে ইমেল দেখলেন, আর হচ্ছে গিয়ে এটা কি শর্ট মানে প্যারাগ্রাফ টাইপের কিছু একটা, আর এই জায়গা যা আছে। কিন্তু দেখেন আরেকটা সালের কোশ্চেন এসে দেখেন এটা ঠিকই আছে, এমসিকিউ পার্ট, ফিল ইন দ্য গ্যাপ পার্ট। তারপরে এই যে দেখেন এখানে শর্ট নোট টাইপের কিছু লিখতে বলছে, আর এখানে হচ্ছে গিয়ে এটা প্যারাগ্রাফ 8 নম্বরটা। তারপরে আপনার হচ্ছে গিয়ে টেলিফোনিক এটা কনভারসেশন, আপনার হচ্ছে গিয়ে ডায়লগ। তারপর শর্ট মানে আপনার একটা টপিক দেওয়া থাকবে, শর্ট ওর উপরে হচ্ছে কিছু নোট লিখতে হবে। ঠিক আছে? আর এটা ওই যে বিজনেস ইংলিশ রিলেটেড কিছু একটা। তাহলে 2টা কোশ্চেন পরপর ইসেতে 2 প্যাটার্নের দেখলেন না? জি স্যার। তাহলে বাদ দেওয়ার কোনো অপশন নাই। মোটামুটি এই টপিকগুলা যেগুলো আমি এতে ডায়লগের কথা যেগুলো বললাম, এগুলো তো আসলে পড়ার তো তেমন কিছু নাই, তাই না? জাস্ট বেসিক আমরা ছোটবেলা থেকে যেগুলো জানি সেগুলাই লিখে দিয়ে আসতে হবে। অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং যার যত বেশি ভালো। ইমেল মাস্ট আসবে, এটা মাস্ট পড়তে হবে। ডায়লগটা অপশনাল, কিন্তু দেখে যাইতে হবে। ঠিক আছে? রিস্ক নেওয়া যাবে না যেহেতু ইজি টপিক। তো কোশ্চেন সম্পর্কে বেসিক আইডিয়া পাওয়া গেছে, এই সম্পর্কে কি আর কোনো কোশ্চেন আছে? ডায়লগ থেকে মিনিমাম 2-3টা ডায়লগ একটু পড়ে যান,
তারপরে যদি কাজে লাগে ভালো, না লাগলে দরকার নেই। আর এই ফাইলটা আমি দিয়ে দিব না, আপনারা জাস্ট একটু দেখে যাবেন পরীক্ষার আগে। এটা দেখতে আসলে একদম কম সময় লাগবে। টোটাল ইমেল রাইটিং এর যেটা কথা বললাম, ডায়লগ রাইটিং যেটা, এটা একবার রিভাইজ দিতে 10 মিনিটের বেশি লাগার কথা না। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিন। আচ্ছা, কে কে আছেন? সুদীপ্ত বিশ্বাস আছেন? স্যার 14 স্যার। আর কে আছেন একটু? সুদীপ্ত 4 4 নাম্বার। 4 নাম্বার। 3 নাম্বার। 13 ফয়সাল আহমেদ। 13। স্যার 6 নাম্বার। স্যার 14 স্যার হাসান মাহমুদ। 6। স্যার উজ্জ্বল হোসেন সবার শেষে। 11 স্যার। স্যার 8 নম্বর। আর স্যার গত ক্লাসে ছিলাম স্যার, 8 নম্বর ছিলাম স্যার। শেষের দিকে জয়েন করছিলেন? স্যার এই পিসি থেকে জয়েন করছিলাম। আচ্ছা, স্যার আপনার 10 ওই যে নম্বর। স্যার ওই যে একটা ম্যাথ করাইছিলেন, ওই যে ম্যাথটা আজকে স্যার একটু দেখেন। আচ্ছা, আর কে আছেন? স্যার 7। 7। আর কেউ? আচ্ছা, প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে একটা থাকে যে আপনার হচ্ছে কিছু কোশ্চিন দেওয়া থাকে। প্যারাগ্রাফ তো আমরা বুঝি না কম বেশি সবাই? আমরা তো ছোটবেলা তো প্যারাগ্রাফ লিখে আসছি। তো প্যারাগ্রাফের আপনার হচ্ছে কিছু থাকে, সেটা হচ্ছে কি শুধু প্যারাগ্রাফ লিখতে বলে। দেখা গেল একটা টপিক দিয়ে দিল মোবাইল ফোনের উপরে, জাস্ট অনেক ক্ষেত্রে আবার বলেও দেয় যে এত ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। তো এই আমাদের কোশ্চেনে ওয়ার্ড উল্লেখ থাকে না। তবে যেহেতু 5 মার্কের কোশ্চেন, চেষ্টা করবেন 1-1.5 পেজ মিনিমাম লিখতে। বেশি লিখলে কোনো ক্ষতি তো নাই। আচ্ছা, এখন দেখেন কিছু কিছু প্যারাগ্রাফের ক্ষেত্রে আবার দেখেন কোশ্চেন দেওয়া থাকে। ঠিক আছে, মানে বলে যে আমার হচ্ছে কি মোবাইল ফোন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে দাও, তারপর নিচে এরকম কিছু কোশ্চেন থাকে। তো ওই কোশ্চেনগুলোর অ্যান্সার আবার এর মধ্যে হচ্ছে গিয়ে দিতে হয়। ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে প্রথম কোশ্চেন করতেছে হোয়াট ইজ এ মোবাইল ফোন। তো আপনার প্যারাগ্রাফের আপনার যে প্রথম লাইনে এটা লিখবেন ব্যাপারটা তা না, আপনার ইচ্ছা অনুযায়ী হচ্ছে কি আপনি লেখেন, কিন্তু এই প্যারাগ্রাফের মধ্যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেখা গেল 5টা থাকলে মিনিমাম 4টা তো লিখতে, সবগুলো লিখলে তো ভালো, দেখা গেল 1-2টা কমন আসলো না, তখন কি করবেন? তো তখন হচ্ছে 1-2টা স্কিপ করে যাবেন, সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন এই কোশ্চেন দেখে আপনার হচ্ছে ভিতরে এগুলার অ্যান্সার যেন থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, ই লার্নিং সম্পর্কে যদি আপনাদের হচ্ছে গিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলে, আপনারা কি মানে কনফিডেন্স আছে সবার না যে লিখতে পারবেন এই বিষয়ে? ইনশাআল্লাহ স্যার স্যার। ইনশাআল্লাহ। স্যার লিখতে পারবো। আচ্ছা, মানে কোশ্চিন টাইপ এইরকমই থাকে। আপনার হচ্ছে কি শুধু কনফিডেন্স যদি নিয়ে যাইতে পারেন, ইজিলি হচ্ছে ভালো নাম্বার পাওয়া সম্ভব। জাস্ট রাইটিং লেখার স্যার অভ্যাস আছে স্যার, হ্যাঁ সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ, এটা থাকলে কোনো তো নিজে সমস্যাই নেই। লেখাটা স্কিল পিছন আছে। অর্থাৎ আপনার যে টপিক মানে দিক যে না কোশ্চিনে আসুক সব হ্যাঁ নিজে হ্যাঁ, কভার করে আসে, জি জি জি, যেমন এই ডিজিটাল কনফিডেন্স বাংলাদেশ। আছে স্যার। আমরা হচ্ছে গিয়ে আইসিটির যে সাবজেক্টটা পড়লাম, ওইখানে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে কিছু লেখা মানে দেওয়া আছে আর কি। তো ওই টাইপের কিছু নোট যদি আমরা আগে থেকে পড়ি বা একটু জ্ঞান অর্জন করি, তাহলে পরে আপনি হচ্ছে খুব সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবেন।
আর যে এই কোশ্চেনগুলো যে সালের কোশ্চেন আছে এইগুলা আপনারা একটু বেশি করে দেখবেন, ঠিক আছে? এই প্রবলেমস অফ ইমিগ্রেশন এগুলো দেখেন, এগুলো শর্ট করে লেখছে, তাই না? তো আপনারা হচ্ছে গিয়ে যে আসলে খাতা দেখে সে হচ্ছে গিয়ে তার মাইন্ড সেট আপ এরকম থাকে যে আচ্ছা আমি একটা খাতা দেখলাম, এ হচ্ছে শুরুতেই ধরেন একটা খাতা দেখছে, সে 2 পেজ করে লিখছে, হ্যাঁ, ভালো করে 2 পেজ সুন্দর করে গুছায় লিখছে। সে ধরেন 4 দিল, 5-এর মধ্যে তো একদম 5-এ 5 দেবে এরকম তো কোনো কথা না। ধরেন ভদ্রতার খাতিরে 1 কম দিল। এখন পরে আর একটা খাতা দেখলো, সে 1 পেজ লিখছে। তো তার কি মনে হবে যে আমি অলরেডি একটা খাতা দেখছি, সে তার আমি হচ্ছে গিয়ে সুন্দর করে লিখছে, বেশি লিখছে, তার আমি 4 দিছি, তাহলে এও লিখছে ঠিক আছে, কিন্তু 1 পেজ, তো সেক্ষেত্রে আর একটা নাম্বার কম দিই বা 0.5 কম দিই, এরকম একটা মেন্টালিটি তখন চলে আসে। মানে আমরাও জানি যে নর্মালি পেজ গুণে নাম্বার দেওয়া ঠিক না, বা ছোটবেলা থেকেও টিচারদের বকতাম যে পেজ গুণে নাম্বার দিচ্ছে, কিন্তু আলটিমেটলি যখন একটা টিচার খাতা দেখে, 400-500 খাতা দেখে, তার মেন্টালিটি ওইটা। আপনি বিশ্বাস করেন যে এর মধ্যে কি লিখছেন, সে জাস্ট 1-2টা লাইন হয়তো পছন্দ হলে পড়ে দেখবে, তাছাড়া তার এত সময় নেই এতগুলো পড়ে দেখা। তো সেই ক্ষেত্রে কোয়ান্টিটি একটা ম্যাটার করে, কোয়ালিটি একটু পরে ম্যাটার করে, বুঝতে পারছেন? তো এই ব্যাপারগুলো একটু দেখবেন, যে একটু বেশি করে লেখার প্রবণতা একটু মানে লেখার মধ্যে যেন থাকে আপনাদের। আচ্ছা, এখানে দেখেন আপনার এই যে পিডিএফটা, কম্পোজিশন পার্ট এর নামে একটা পিডিএফ দিব না, এখানে আপনার হচ্ছে কি লাস্টের দিকে দেখবেন এক্সাম প্রিপারেশন আছে, হ্যাঁ, এটা হচ্ছে এমসিকিউ প্লাস সবকিছুর জন্য। এখানে এই যে এইখান থেকে 15 থেকে 20 পেজ পর্যন্ত এগুলা একদম মুখস্থ করবেন, ঠিক আছে? মানে ওই এ পার্টের জন্য আর কি। এই পার্টের জন্য জি স্যার। আপনাদের হচ্ছে জাস্ট দেখাই দিলাম এই জায়গায় এইগুলা আছে, এগুলো বিশেষ করে এমসিকিউ গুলা হচ্ছে দেখবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে নতুন বই। এই যে পিডিএফটা দেখতেছেন এটা হচ্ছে নতুন বইয়ের, ঠিক আছে? তো এখানে স্ক্যান করা আছে হচ্ছে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আচ্ছা আমি আপনাদের একটা দেখাই। বই তো মনে হয় সবার আছে, ধরলাম যে একজনের হলেও নাই, ঠিক আছে? তো দেখেন, এ এ পার্ট কেমন থাকে, শুরুতে হচ্ছে গিয়ে একটা টপিক দেওয়া থাকে, ওই টপিক সম্পর্কে আপনাদের আলোচনা করা হয়, ঠিক আছে? তো এই টপিক মানে এই যেখানে বলতেছে যে হচ্ছে ব্যবসাকে প্রভাবিত করার জন্য কিভাবে লিখতে হয়, এখানে কিছু জিনিস দেওয়া আছে বা পয়েন্ট দেওয়া আছে, এগুলো জাস্ট পড়বেন, মানে পড়া লাগে, ঠিক আছে? পড়ার পরে এখানে আবার ওয়ার্ড মিনিং থাকে, অর্থাৎ এই জায়গা যতগুলা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে একটু আনকমন বা ইজি না, ওরা এই জায়গা হচ্ছে গিয়ে একটা লিস্ট করে দিছে, এটার মানে এটা, ঠিক আছে? অর্থাৎ এটা পড়লে এটা হয়ে যায়। আর উপরের টপিক যদি আপনি একটু ভালো করে 2বার রিডিং পড়তে পারেন, তাহলে পারে এই এক্সারসাইজ পার্ট যেটা দেখতেছেন এটাই উপরের থেকেই আপনার কোশ্চেন করছে, করে এগুলা হচ্ছে জাস্ট 1-2বার রিডিং পড়লে পারে হয়ে যায়, ঠিক আছে? এখন আমি হচ্ছে গিয়ে গত সেমিস্টারে যেটা করছিলাম, শুধু এমসিকিউ পার্ট আমি হচ্ছে গিয়ে স্ক্যান করছিলাম, ঠিক আছে? তো শুধু এমসিকিউ পার্টই এখানে আছে, যেহেতু আপনাদের বই সবার আছে সেহেতু আমি এটা স্ক্যান করি নাই। কারো কি স্ক্যান লাগবে নাকি অবস্থা বলেন? তাহলে তো বই সবারই আছে। আচ্ছা, এখন আসেন, ওইটা গেল আগের সিলেবাসে, জাস্ট আপনাদের কোশ্চিন দেখলাম যে 2টা কোশ্চিন 2 রকম প্যাটার্নে করছে। আপনার প্রিপারেশন যেন খুব ভালো হয়, কোনোটাই যেন আটকাতে না পারে, সেজন্য আমরা ওইটা দেখলাম, ঠিক আছে? যে ইমেল রাইটিং মাস্ট তো আসবে, তারপরে ডায়লগ এটা আসতেও পারে নাও পারে, কিন্তু দেখে রাখা ভালো, এবং প্যারাগ্রাফ, ঠিক আছে? এখন আসেন
বিজনেস লেটার রাইটিং যেটা এখানে ডায়লগ তো নতুন সিলেবাসে নেই। এটা নাই না, ডায়লগটা নাই। না, ডায়লগের কথাই তো বললাম যে ডায়লগটা নাই, কিন্তু হচ্ছে তাহলে গিয়ে দেখে রাখেন রাখেন, যদি আসে তাহলে লিখলেন, না হলে দরকার নাই। না থাকলে দেখবো কোথা থেকে? ওই যে আমি ডায় বললাম, এটা আমি পিডিএফটা দিয়ে দিব না। আচ্ছা, ঠিক আছে। জি, কেউ কিছু বলতে চান? স্যার বললাম ডায়লগের দুইটা ধাপ দেখানো আছে। নতুন বইয়ে? জি স্যার, এই নতুন বইয়ে। ও, ওই তো কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, দেখে নেবেন। আচ্ছা, এখান থেকে আমাদের যে জিনিসটা দেখতে হবে যে বিজনেস লেটার কিভাবে লিখতে হয়। এখানে কিছু নিয়ম আছে, 10টা নিয়ম। আপনাদের যদি কারোর ভালো লাগে দেখতে পারেন, না হলে দরকার নাই, ঠিক আছে? এখন আমার হচ্ছে আমরা দেখব যে এটা লেখে কিভাবে, লেখার প্রসেসটা কি, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে এই যে এই ফরম্যাটে লিখতে হয়, ঠিক আছে? আপনার হচ্ছে গিয়ে প্রথমে একটা অ্যাড্রেস থাকবে মাঝামাঝি পর্যায়ে, এখানে আর একটা পার্ট থাকবে, ডেট থাকবে কার কাছে লিখতেছেন, আর ওখানে আর একটু তারপর সাবজেক্ট থাকবে এই মাঝামাঝি পর্যায়ে। এটা মেনটেন করে দেওয়ার চেষ্টা করবেন, কোন বিষয়ে আপনার হচ্ছে গিয়ে লেটারটা লিখতেছেন সেটা, এবং আপনার হচ্ছে এখানে পরিচয়, অর্থাৎ ইমেল রাইটিং এর মতোই, কিন্তু এর হচ্ছে একটু ফরম্যাটটা আলাদা থাকে, ঠিক আছে? তো ইমেল আর এটা আবার মিশায় ফেলেন না, দুইটা দিলে পারে দুই রকম হচ্ছে গিয়ে অ্যান্সার করে আইসেন। এটার টপিক হচ্ছে গিয়ে বিজনেস লেটার রাইটিং, ঠিক আছে? তো এখানে প্রায় সেম টাইপেরই লিখতে হয়, ইমেল যেরকম লিখতে হয়, ফিমেলে ছিল হচ্ছে ফ্রম টু, এখানে তা নাই, ঠিক আছে? তো আপনারা হচ্ছে গিয়ে ফরম্যাট একটা কষ্ট করে মুখস্থ করবেন, বাকিগুলো ওই অনুযায়ী সলভ করে ফেলবেন, ঠিক আছে? তবে দেখেন অর্ডার লেটার দেওয়া আছে, অর্ডার লেটার লেখার নিয়মটা কি? আপনার হচ্ছে গিয়ে ওই সেম প্রসেস, আপনি মেন প্রতিষ্ঠান যেটা সেটার নাম লিখবেন, তারপরে কার কাছে ওই প্রতিষ্ঠানে কার কাছে লিখতেছেন সেটা, ঠিক আছে? তারপরে সাবজেক্ট দিবেন, এখানে আবার ওই উপরের দিকে হচ্ছে ডেট আছে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন। এবং আপনার হচ্ছে কি কি জিনিসপত্র অর্ডার দিচ্ছেন তার হচ্ছে এখানে একটা লিস্ট থাকবে, ঠিক আছে? অর্ডার লেটার যেহেতু, এটা হচ্ছে আপনার লিস্ট থাকবে। আর এখানে হচ্ছে লাস্টে যে ফর্মালিটিস এর যে লেখাটা ওইটা, এটা আপনারা হচ্ছে গিয়ে এই অর্ডার লেটার আর হচ্ছে গিয়ে উপরে যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার বিজনেস লেটার, এই দুইটাই আমাদের দেখতে হবে। তো এই লেটারগুলো আপনারা বাসায় একটু দেখে নিয়েন, যেগুলো আছে এগুলো আর বলতেছি না, লেটার লেখার নিয়ম যেটা সেরকম লিখে ফেলুন। অ্যাডভার্টাইজমেন্ট লেখার জন্য হচ্ছে কিভাবে লিখতে হয় সেটা এখানে দেওয়া আছে, অর্থাৎ আপনার অ্যাডভার্টাইজ দেখতে কেমন হবে পেপারে বা কিসেতে সেটার একটা ডেমো এখানে আঁকায় দিতে হয়। আর তারপরে ওই সেম এডিটরের কাছে লিখবেন, তারপরে হচ্ছে ওই যে ডিয়ার স্যার দিয়ে যা আছে ওইটা, ঠিক আছে? জাস্ট প্রত্যেকটা একটা করে দেখে যাবেন। আমরা ইমেইলে দেখছিলাম হচ্ছে ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট, তো ওইটা একটা মুখস্থ করলে এই যে ভিতরের এইটুকু আপনাদের আর তো পড়ার দরকার নেই, জাস্ট ফরম্যাটটা একটু কি হবে দেখে নেবেন। ইমেল রাইটিং আগের ওই থেকে শেষ করছি, একই না এটা যেটা দেখলাম,
ক্যান্সেলিং এ চেক একই। এই যে দেখেন ক্যান্সেলিং এ চেক একই। এটা ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে। আচ্ছা, এবার বিজনেস রিপোর্ট। বিজনেস রিপোর্ট কিভাবে লিখতে হয় এখানে দেওয়া আছে। প্রায় একই রকম লেখার নিয়ম। অর্থাৎ আমার মেন পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার ফরম্যাটটা হচ্ছে যেটাই দিক না কেন, ফরম্যাট আমার মিনিমাম একটা করে আমার দেখে যাইতে হবে, ঠিক আছে? সে আমার হচ্ছে অর্ডার লেটার হোক বা যে কোনো লেটার হোক, আমার হচ্ছে এর ফরম্যাট আমি হচ্ছে দেখে যাব যে আমার তারিখটা আমি কোন পাশে লেখা আছে। তারপরে আপনার হচ্ছে গিয়ে যেমন ইমেলে হচ্ছে কি কি থাকতে হয় সে ব্যাপার যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে গিয়ে এই আপনার রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রেও কোনটার পরে কি আছে এটা একটু দেখতে হবে, ঠিক আছে? যে কার কাছে লিখতেছেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে এখানে কোশ্চেনে দেওয়া থাকবে। আসলে মেন ব্যাপার হচ্ছে গিয়ে আমি তো আপনাদের মানে ইংরাজি সাবজেক্ট আমার না, ঠিক আছে? এখন যেহেতু এই সাবজেক্টটা মানে আপনাদের পুরো কোর্সটা আমি নিই, তো সেক্ষেত্রে এই বিজনেস ইংলিশে খুব বেশি একটা টেকনিক্যালি বলেন বা গ্রামাটিক্যাল যেই ব্যাপারগুলো খুব বেশি নাই, ঠিক আছে? এটার জন্য আলাদা আহ, অত বেশি ঢাকঢোল পিটানোর আসলে দরকার নাই। ইজিলি আমাদের যে বেসিক নলেজ আছে ওগুলা থেকে আমরা শেষ করে ফেলতে পারি। আমার আগের যে ব্যাচ আমার চারুকলা যেটা ওইটারও আমি হচ্ছে বিজনেস ইংলিশ ক্লাস নিয়েছিলাম, আর হচ্ছে আপনাদের আইসিটি তো আছেই বিজনেস ইংলিশ। তো আলহামদুলিল্লাহ তাদের কোনো সমস্যা হয় নাই। তো দেখা যাক। স্যার বিগত আইসিটি ক্লাসগুলো কি আপনি নিতেন, মানে বিগত ব্যাচগুলোর যে ব্যাচগুলো ছিল? জি, আপনারা সেকেন্ড ব্যাচ, আমি আপনার হচ্ছে একটা ব্যাচের শুরু থেকে অর্থাৎ এক বছর ফুল করছি, দুইটা সেমিস্টার আর কি নিয়েছি। আপনারা দ্বিতীয় ব্যাচ। তার মানে আমাদের লাস্ট ব্যাচটা আপনি আপনি ছিলেন? জি জি জি। আচ্ছা, এসে রাইটিং তো বোঝেনি, রচনা লিখতে বলছে। এখন রচনা কতটুকু, কয় মার্কের রচনা কতটুকু লিখলে ভালো হয়, আপনারা জ্ঞানী মানুষ, এটা বলার তো কিছু নাই, তাই না? 5 মার্কের রচনা যদি আসে তাহলে কতটুকু লিখতে হবে, আর 10 মার্কের বা 15 মার্কের আসলে কতটুকু লিখতে হয় আপনারা তো জানেন। তো কোশ্চেনের মার্কের উপর নির্ভর করে আপনাদের যতটুকু ভালো লাগে লিখে দিয়ে আসবেন। এই সিলেবাসটা কি আমাদের বেলায় চেঞ্জ হলো খালি? হ্যাঁ, গতবার কি ছিল না? এটা হচ্ছে না, মানে আগের ব্যাচে কি হয়েছিল আপনার হচ্ছে বই, আপনাদের এই বইটা অ্যাভেলেবেল ছিল না, এবার তো তাও পাইছেন। গতবার আপনার মানে এই প্রাইম পাবলিকেশন যেটা, এটা টোটালি বই প্রিন্ট করা অফ রাখছিল। আমাদের কাছে টোটাল একটা বই ছিল, আমরা স্টুডেন্টের এই আপনার হচ্ছে বই ফটোকপি করে বা এই যে পিডিএফ দিয়ে গত সেমিস্টারের গত দুই মানে ব্যাচ চালাইছিলাম। তো এইবার তো আর তা নাই। আর মেন ব্যাপার হয়েছিল কি, এই বইটা রিলিজ দিছে আপনার হচ্ছে গিয়ে পরীক্ষা হবে মনে করেন যে আর 5-7 দিন পরে, আর বইটা আমরা নতুন বই সিলেবাসের হাতে পাইছিলাম 5-7 দিন আগে। মানে তখন ওই ব্যাচে আবার অন্যরকম অবস্থা হয়ে গেছিল। না হয় না যে আমি যেটা পড়ছি নতুন বই এসে দেখি যে সেটা নাই।
মানে তালমাতাল অবস্থা, বুঝতে পারছিলেন? তো আপনারা হচ্ছে দ্বিতীয় ব্যাচ, যেটা হচ্ছে নতুন সিলেবাসে, আপনারা প্রথম না। বিজনেস ইংলিশ বইটা মানে সাবজেক্টটা আগেই ওরা হচ্ছে গিয়ে চেঞ্জ করছে আগের সেমিস্টার থেকে। তো এখানে রচনা দেওয়া আছে, এই যে এইম ইন লাইফ আমরা তো ছোটবেলায় পড়ছি, আসলে এগুলা তো সাজেশন দেওয়া পসিবল না, কোনটা দেবে এর কোনো ঠিক ঠিকানা নাই। তো সাবজেক্ট টোটালি সাবজেক্টে মোটামুটি পাস করলে স্যার কত রেজাল্ট হতে পারে? 30 মার্কের কোশ্চেন মানে ইসেতে পাস মার্ক কত, এটার কথা জিজ্ঞেস করতেছেন নাকি? আমি বলছি সব সাবজেক্টেই মনে করেন যে মোটামুটি ভাবে পাস করলাম, হ্যাঁ, তাহলে আপনার প্র্যাকটিক্যাল সবকিছু ধরে এভারেজ যে কত রেজাল্ট থাকতে পারে যদি কেউ একটা স্টুডেন্ট যদি শুধুমাত্র পাস করে? আপনার তো গত সেমিস্টারের যে রেজাল্ট 3 পয়েন্টের নিচে আমার জানার মতে কেউ নাই, যদি থাকে সে পরীক্ষায় হয়তো অ্যাটেন্ড করে নাই, অর্থাৎ ফার্স্ট ক্লাস মার্ক থাকে মানে মিনিমাম। শুধু শুধু পাস করলেই ফার্স্ট ক্লাস মার্ক থাকবে সব শুধু মিলাই? পাস করবেন, শুধু পাস করবেন কি জন্যে? আপনাদের পরীক্ষা দিতে যান, দেখেন কি অবস্থা হয়। পরীক্ষার হলে কিছু সুযোগ সুবিধারও ব্যবস্থা করা থাকে, যদি মানে প্রতিষ্ঠান থেকে যদি ওই রকম ব্যবস্থা থাকে তাহলে পরে তো রেজাল্ট এমনি ভালো হওয়ার কথা, বুঝেননি? কিন্তু এটা আপনার হচ্ছে গিয়ে 100% শিওর না যে আপনি প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবে। পরীক্ষার হলে দেখেন না, পরীক্ষায় তো প্রত্যেকটা পরীক্ষা তো আর সেম যায় না। এক একটা পরীক্ষা আপনার হচ্ছে গিয়ে টিচারের উপর নির্ভর করে বা আদার্স ব্যাপার-স্যাপারের উপর নির্ভর করে, হল ফ্রি যায় বা হল হচ্ছে গিয়ে মানে হার্ড হয়। তো ম্যাক্সিমাম পরীক্ষায় আপনাদের আগের যতগুলো দেখছি যে ইজি হয়, প্লাস হচ্ছে গিয়ে কিছু সহযোগিতাও পাইলেও পাইতে পারেন। ঠিক আছে? কিন্তু আমাদের টেনডেন্সি এটা থাকবে না যে আমি হল থেকে সুবিধা পাবো এজন্য কিছু পড়বো না, এটা না। আপনার যদি হল থেকে সুযোগ না দেয় আপনি কি করবেন? এবার পাইছে, গতবার পাইছে এবার পাবেন এর কোনো গ্যারান্টি নেই তো। গ্যারান্টি নাই। তো বুদ্ধিমানের হবে হচ্ছে গিয়ে যেটা, যে মিনিমাম আমার পাস মার্ক হয় যেগুলা সেগুলা নিয়ে আমি হচ্ছে গিয়ে মাথার মধ্যে নিয়ে আমি হচ্ছে পরীক্ষা দিতে যাব, এটা হচ্ছে আচ্ছা, গুড। সেটাই বললাম স্যার, যে মনে করেন যে আমি মিনিমাম পাস মার্ক দিয়ে মানে পাস করলাম আর কি, তো যদি আমি পাস মার্ক এখানে উঠাতে পারি তাহলে আমার এভারেজে রেজাল্টটা কি আসবে আমি তাই এটা বলছি। আপনি ওই যে সিজিপিএ আপনার ইসে অনার্সের সিজিপিএ সিস্টেম না ছিল না? জি স্যার। তো জি। ওইখানে আপনি কত পাইলেন তার উপর করে টোটাল আপনার গড় করা হয়। দেখা গেল বিজনেস ইংলিশে পাইছেন আপনি এ মাইনাস, তারপরে ডেটা স্ট্রাকচার এ প্লাস, ইসে পাইলেন হচ্ছে বি, ওটা এরকম করে সম্পূর্ণ theory টোটাল ছিল, হিসাব করা হয়। ওইখানে তো সম্পূর্ণ থিওরি ছিল স্যার, এখানে এত প্রতি সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে, এখন পাস করার পর প্র্যাকটিক্যাল মার্ক হচ্ছে গিয়ে আপনি যদি রেগুলার ক্লাস করেন আর আপনার এক্সামে মোটামুটি অ্যাটেন্ড করেন তাহলে পরে প্র্যাকটিক্যাল মার্ক প্রায় ফুলই দেওয়া হয়। ঠিক আছে? আপনার 95 90 95% নাম্বার দেওয়া হয় বা ফুল মার্কই দেওয়া হয়। প্র্যাকটিক্যাল নিয়ে টেনশনের কিছু কারণ নেই, অন্তত আমাদের প্রতিষ্ঠান থেকে যেই প্র্যাকটিক্যাল মার্ক আছে। ঠিক আছে? তাহলে তো পাস করলে তো স্যার 3 পয়েন্টের নিচে রেজাল্ট আসার কথা না? না না না, আমি এ পর্যন্ত দেখি নাই 3 পয়েন্টের নিচে কারোর আসছে। আশা করা যায় সবার 3 পয়েন্ট, মানে সবগুলো পরীক্ষা যদি অ্যাটেন্ড করেন 3 পয়েন্টের উপরে রেজাল্ট আসবে। 3.25 এই রেঞ্জের থাকে মিনিমাম। বুঝতে পারছেন? জি স্যার। তো তাহলে হচ্ছে গিয়ে আগামী বুধবারে আপনাদের আবার ক্লাস হবে। বিজনেস ইংলিশ ওই দিনই শেষ করা হবে। আজকে কম্পোজিশন পার্ট দেখলাম, আপনারা হচ্ছে বাসায় বই দেখেন। কম্পোজিশন পার্টে যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে পরে আগামী ক্লাসে ওই বিষয়ে কোশ্চেন করেন। যদি সলভেবল হয় তাহলে সলভ করা হবে, না হলে পরের ক্লাসে করা হবে, সমস্যা নেই। তবে আপনাদের সমস্যা কি সেটা জানান। ঠিক আছে? বাসায় পড়াশোনা করেন। পরীক্ষার আগে আপনারা সময় পাবেন না, যেটা আমি বারবারই বলি যে পরীক্ষাগুলা আজকে একটা পরীক্ষা কালকে একটা পরীক্ষা কন্টিনিউয়াসলি পরীক্ষা হয়ে যায়, মাঝে একদিনও গ্যাপ থাকে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে সবাই পড়াশোনা করেন, যেই দিনের পড়া ওই দিনে শেষ করে ফেলার ট্রাই করেন, তাহলে পরে পরীক্ষার আগে কোনো প্যারা বাঁধবে না। ঠিক আছে? তো কম্পোজিশন পার্ট তাহলে শেষ হলো। আগামী দিন আপনার হচ্ছে বাকি যে গ্রুপ এ এবং বি তে যেটুকু আছে ওইটুকু শেষ করা হবে। ঠিক আছে? স্যার এখানে গুড সাইড ব্যাড সাইড লিখলে কেমন নাম্বার পাওয়া যায় স্যার? কি বিষয়ে? প্যারাগ্রাফ, কম্পোজিশন।
প্যারাগ্রাফে গুড সাইড ব্যাড সাইড দিয়ে আমি কোনো সময় তো দেখি নাই। মানে কি করে বলবো, হয়তো রচনাতে থাকে ভালো খারাপ দিক, কিন্তু প্যারাগ্রাফে তো এটা আমি দেখি নাই। আর আগে মার্ক কেমন আসে তাই বলছে। খাতায় লিখলে তো নাম্বার পাবেন। আপনার হচ্ছে গিয়ে সাপোজ দিল আপনার আইসিটি রিলেটেড একটা রচনা, সেখানে আপনি গুড সাইড ব্যাড সাইড দিয়ে আপনার পেজ ভরে লিখে দিয়ে আসতে পারেন, ওইটা গেল। আর প্যারাগ্রাফ তো আপনার বেশি, ওটা তো মাঝে মাঝে কোশ্চিন থাকে যে এই কয় ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। তো আপনার ইচ্ছা, আপনি দিলে দিতে পারেন, না দিলে নাই। কিন্তু মানে ই থাকা লাগবে, মিনিংফুল হওয়া লাগবে। আপনি এমন না যে জোর করে ধরে নেগেটিভ সাইড পজিটিভ সাইড দিলেন, আপনার প্যারাগ্রাফ বা টপিকের সাথে যদি যায় বিষয়টা তাহলে দিবেন, সমস্যা নেই। সেটাই তো বলছে। তো তাহলে থাকেন সবাই, আগামী ক্লাসে তাহলে আবার দেখা হবে। এবং 3 তারিখে আপনাদের পরীক্ষা হবে আপনার হচ্ছে গিয়ে আইসিটি এবং বিজনেস ইংলিশের উপরে। তো যাদের পড়ার কমতি আছে বা এই পরীক্ষায় কম নাম্বার পাইছেন তারা হচ্ছে গিয়ে ই করেন, ভালো করে পড়াশোনা করেন, ঠিক আছে?